সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড। দর্শক, আপনাদের সাথে আছি আমি অর্পা হাসান। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বর্তমান পরিস্থিতিতে ব্যাংক খাত ও অর্থনীতি। আজকে এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ খোরশেদ আলম, উপদেষ্টা, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং আমাদের সাথে জুমে যুক্ত আছেন ব্যারিস্টার এম মাসুম, কোম্পানি আইন ও অর্থনীতিবিদ, এবং আরও সাথে আছেন ডক্টর সাইম আমির ফয়সাল, অর্থনীতিবিদ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, আমি যেমনটা বলছিলাম যে আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু বর্তমান পরিস্থিতিতে ব্যাংক খাত ও অর্থনীতি। প্রথমে আমি আপনার কাছে জানতে চাই, এই যে সদ্য আমাদের সরকারের পতন হলো, এই অবস্থায় আসলে অর্থনীতিকে আপনি কিভাবে দেখছেন? আগামী দিনগুলোতে আসলে কি প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের বিগত রপ্তানির জন্য বা বাংলাদেশ উৎপাদিত পণ্য রপ্তানির জন্য যে সমস্যাগুলো ছিল, সেটা ছিল প্রথম ছিল আপনার কোভিড, তারপরে ইউক্রেন যুদ্ধ, তারপরে পরবর্তীতে কিছু দেখা দিয়েছে আপনি জানেন সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচলের একটা বিঘ্ন ঘটেছে। তো এখন আমাদের সরকার পরিবর্তন হয়েছে, এখানে যে জিনিসটা আমরা বলতে পারি আর কি, যে আমাদের আগের কিছু তথ্য আপনারা জানেন যে এক্সপোর্টের যে তথ্য ছিল সেগুলো কিন্তু আমরা সঠিক তথ্য আমরা পাইনি। আচ্ছা, না পাওয়াতে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি নাই যে আমাদের এক্সপোর্ট কীরকম হচ্ছে। আচ্ছা, এটার পেছনের কারণটা আসলে কি ছিল? এটার পিছনে এখন বলা হচ্ছে দুই জায়গায়, দুইটা বাংলাদেশ ব্যাংক এবং আপনার ইপিবির যে রিপোর্টটা, এই দুইটার ভিতরে তারা দেখাচ্ছে দুইটা, যে তারা একটা জিনিসকে দুইবার দেখাইছে। এটা হলো ইপিবির কথা। আচ্ছা, কিন্তু আসল অর্থ হলো যে দেখেন যেই রিমিটেন্সটা আসবে সেটি কিন্তু সত্যিকারের এক্সপোর্ট হবে। যে রিমিটেন্সটা আপনার ঘরে চলে আসছে, টাকা পেয়েছেন, সেইটাকে আমরা বলি রপ্তানি হয়েছে। এখন যদি আপনি কাগজে দেখান যে আমার দুইটা জিনিস রপ্তানি হয়েছে, সেটা কাগজে হতে পারে কিন্তু বাস্তবে না। ওখানে আমাদের একটা গরমিল ছিল, এই জিনিসটা আমরা জানতাম না। আমরা কিন্তু শুনেছি বা সারা বিশ্ব জানেছে, এবং আমাদের কিছু কিছু দেশ এটা নিয়ে কিন্তু হিংসাও করেছে। আচ্ছা, হিংসাও করেছে যে এত বড় এক্সপোর্ট হচ্ছে ওই দেশটাতে। তো যাই হোক, আমরা এই জিনিসগুলো সংশোধিত হয়েছে। আমরা চাই সঠিক তথ্য, আমাদের কাছে যে তথ্যটা আসবে সঠিক তথ্য চাই। এবং এই রপ্তানির পিছনে আমাদের যেসব সমস্যাগুলো দেখা দিচ্ছে বা দেখা দিয়েছে অলরেডি, এগুলাকে ধরেন এখন বর্তমানে যারা আসতেছেন সরকারে, আমরা সত্যিকার অর্থে আশাবাদী। আচ্ছা, আশাবাদী এই কারণে যে এখানে দেখা গেছে যারা আসছেন তারা কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন লোক। ব্যাংকিং খাত বলেন বা যারা আমরা রাষ্ট্র পরিচালনার কথা আমি বলবো না, আমাদের হচ্ছে ব্যবসা নিয়ে সংক্রান্ত, আমরা পলিটিক্স বুঝি না বা করি না। তো আমাদের ব্যবসার জন্য এখন বর্তমানে যাদের নাম শোনা যাচ্ছে, যদি সত্যিকারে ওনারা এসে পলিসি মেকিং করেন, আমার মনে হয় যে এই দেশের রপ্তানি এবং অর্থনীতির অবশ্যই উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে এগুলোর জন্য যে আমাদের কিছু সাপোর্ট দরকার, সেই সাপোর্টের জন্য আমার একটা উপদেশ বা অনুরোধ থাকবে যে যারা আসতেছেন তাদের অভিজ্ঞতা আছে, কিন্তু বর্তমান পরিস্থিতিটা হয়তো তারা একটু কম বুঝতে পারেন। যার জন্য আমাদের ব্যবসায়ী মহলের যারা আছেন এদেরকে দু চারজনকে তারা যদি একটা সাব কমিটি দিয়ে এই সমস্যাগুলোকে তুলে ধরতে পারেন, এটা একটা ব্যবস্থা করেন, তাহলে আসল জিনিসটা আপনি জানা যাবে, কোনো ভুল ত্রুটি মাঝে কোনো গ্যাপ থাকবে না। আমাদের আগে সমস্যা হতো কি জানেন, সবচেয়ে বড় সমস্যা আমরা যেটা দেখেছি, আমাদের যে আসল বক্তব্য অসুবিধাগুলো কিন্তু আমরা আসল জায়গায় পৌঁছাতে পারতাম না। আমাদের কি হতো যে আমরা জিনিসগুলো আমাদের যে সমস্যার কথা আপনাকে বলবো, অর্ধেক রাস্তায় গিয়ে এটা বন্ধ হয়ে যেত, এটা পরবর্তীতে আপনার পর্যন্ত পৌঁছাত না। তো আমরা এখন যেটা চাচ্ছি যে এইভাবে যেন আমাদের এই জিনিসটা না হয়, আমরা যেন সঠিকভাবে আমাদের সমস্যাগুলা আমরা উপস্থাপন করতে পারি, এবং এটা সমাধান করার জন্য ওনাদের কাছে আমরা এটার একটা সমাধান চাই, যে আমাদের এটা ব্যবস্থা করার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার দুঃখিত ব্যারিস্টার মাসুম, আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমরা তো জানি যে ব্যাংক লেনদেন এখন বেশ একটু কম বিগত কয়েক বছরের তুলনায় বা বিগত কয়েক মাসের তুলনায়, এবং আমাদের রিজার্ভও কমে এসেছে। নতুন সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ আসতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। অলরেডি অনেকগুলি ইস্যু আমার একজন বক্তা হিসেবে মেনশন করেছেন। তো এখানে যেটা আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ল অ্যান্ড অর্ডারটাকে একটি ভালো অবস্থায় আনা, যেটার জন্য গভর্নমেন্টকে কাজ করতে হবে খুব সিরিয়াসলি। আমরা দেখছি যে খুব ক্রাইসিস ইস্যু হচ্ছে,
তারপরে যেটা হলো যে আমাদের যে ম্যাক্রো ইকোনমির ওভারঅল যে প্যারামিটার গুলি আছে সেগুলি কিন্তু লাস্ট গভর্নমেন্ট থাকা অবস্থাতেই কিন্তু সেটা খুব একটা ভালো স্টেজে ছিল না। যেমন ধরেন আমাদের রিজার্ভ আমরা জানি যে অনেক কমে গিয়ে লাস্ট পর্যন্ত প্রায় 12.8 বিলিয়নে চলে আসছিল, সেটা আবার রিভাইভ করে আমরা জানি যে 15 to 16 বিলিয়নে আসছে। কিন্তু তার সাথে সাথে যেটা অলরেডি যে মেনশন করা হলো যে এক্সপোর্ট হতো না, কিন্তু প্রায় 10 to 11 বিলিয়ন ডলারের একটা এক্সপোর্টের গ্যাপ দেখানো হয়েছে, যেটা বাংলাদেশ ব্যাংক এবং এক্সপোর্ট প্রমোশন বোর্ড যে ডাটা। কিন্তু টোটাল যদি এখন সিনারিওটা যদি আপনি দেখেন, সেখানে আমাদের যে ট্রেড ডেফিসিট, সেটার সাথে সাথে যদি আপনি দেখেন যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা একটা ভালো ডেফিসিট হয়েছে, সাথে সাথে আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, যদিও এটা প্লাস দেখাচ্ছে অ্যারাউন্ড 2 বিলিয়নের উপরে, বাট ওভারঅল আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট সেইটা কিন্তু ডেফিসিট আছে। সেই জায়গাটা আমার মনে হয় যে নতুন যে গভর্নমেন্ট আসবে তাকে খুব স্ট্রংলি এই জায়গাটা দেখতে হবে, এবং সাথে সাথে আপনাকে দেখতে হবে আমাদের যে ইনফ্লেশন ইজ মুভিং লাইক এনিথিং। কারণ যারা সাধারণ জনগণ, যাদের আয় খুব কম, তাদের জন্য আপনাকে চেষ্টা করতে হবে কিভাবে ইনফ্লেশন রেটটা, যেমন গভর্নমেন্টের অফিসিয়াল রেটই কিন্তু অ্যারাউন্ড 10%। তার মানে হলো কিন্তু আপনি যদি বাজারে যান তাহলে কিন্তু দেখবেন এটা আরো অনেক বেশি। কিন্তু সেইটা আমরা দেখেছি যে লাস্ট গভর্নমেন্ট সেটাকে কন্ট্রোল করার জন্য আপনি দেখেছেন যে ইনফ্লেশনের যে মেইন যেটা কন্ট্রোলিং ইন্টারেস্ট রেট, সেই ইন্টারেস্ট রেট আমরা পলিসি রেটই অলরেডি দেখেছি 8.5%-এর মতো রেখেছে। আমরা দেখেছি যে ট্রেজারি বিলস বা বন্ডে সেখানেও প্রায় 12% মতো। ইভেন আমাদের যে ল্যান্ডিং রেট বা ব্যাংকগুলিতে আপনি দেখেছেন যে 16%, যেখানে আবার ডিপোজিট রেট হলো 13%-এর মতো। কিন্তু এত ডিপোজিট রেট দেওয়ার পর আপনি কিন্তু লিকুইডিটি যে ক্রাউড যেটা ব্যাংকে, সেটা কিন্তু দেখবেন যে 1.68 লাখ কোটি টাকার মতো কিন্তু লিকুইডিটি আছে। বাট এখানে যেটা আউটসাইড ব্যাংক টাকা যেটা আছে, সেটাও কিন্তু 2.7 লাখ কোটি টাকার মতো। তার মানে হলো মানুষ কমফোর্ট ফিল করছে ব্যাংকে টাকা না রেখে সেই টাকাটা তারা বাহিরে বাসায় বা অন্য জায়গায় বিভিন্ন জায়গায় রাখার জন্য। সেই কনফিডেন্সটা আবার রিটার্ন আনতে হবে। তাহলে আপনার এখানে যেটা করতে হবে যে আপনার ডিপোজিট গ্রোথ রেট যদি বাড়ে, এবং সাথে সাথে যদি আপনার যে লেন্ডিং রেটটাকে আলটিমেটলি আমাদের কমিয়ে আনতে হবে, তাহলে কিন্তু এই বিজনেস যেটা হলো ক্রেডিট গ্রোথ, যেটা আপনি দেখেছেন 2-3 ইয়ার্স আগেও কিন্তু 17 to 18% ছিল, সেটা এখন এসে প্রায় 10% অন এন অ্যাভারেজ। তাহলে আমাদের প্রাইভেট ক্রেডিট গ্রোথও বাড়াতে হবে, আদারওয়াইজ কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে না। আর এমপ্লয়মেন্ট ক্রিয়েট না হলে কিন্তু আপনি জানেন যেটা আমাদের যে জিডিপির যে গ্রোথ আমরা আগে দেখেছি একসময় 7-8% হয়েছে, এখন অন্যান্য যারা ইনস্টিটিউশন মাল্টিন্যাশনাল তারা কিন্তু প্রেডিক্ট করে নট মোর দ্যান 6%, তার মানে লেস দ্যান 6%। তাহলে গভর্নমেন্টের হাতে অনেকগুলি চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জের সাথে টপ চ্যালেঞ্জ হবে মানি মার্কেট কন্ট্রোল করা, যেটা হলো ব্যাংকিং ইন্ডাস্ট্রি। এবং আপনি দেখেছেন যে অলরেডি অনেকগুলি ব্যাংক আমরা দেখেছি যে গভর্নমেন্টের যেহেতু ট্রান্সমিশন চলছে, ইন দি মিন টাইম অনেকগুলি ব্যাংকগুলিতে কিন্তু অরাজকতা শুরু হয়েছে আপনার ওনারশিপ নিয়ে, এবং আমরা শুনছি দখল চলছে। আর বাংলাদেশ ব্যাংকও যারা কন্ট্রোল করবে সেখানেও কিন্তু একটা আনস্টেবল সিচুয়েশন আছে। তাহলে এই সিচুয়েশনগুলিকে আপনার একটা পজিটিভ জায়গায় নিয়ে আসতে হবে, এবং সেই জন্য রানিং যারা আসবে তাদেরকে অনেক কাজ করতে হবে। সাথে সাথে আমাদের যে নন পারফর্মিং লোনের যে একটা হিউজ অ্যামাউন্ট আমাদের মাথার উপরে আছে, যেটা অলরেডি আপনারা জানেন যে রিশিডিউলের প্রায় 2 লাখ কোটি টাকার উপরে, আপনার রিস্ট্রাকচার বা রিশিডিউল যেটা বলছে, সাথে সাথে আপনার কোর্টে আমরা জানি স্টাক আছে, সেখানেও প্রায় আপনার জুডিশিয়ারিতে 2 লাখ কোটি টাকার উপরে। এদিকে নন পারফর্মিং লোন অ্যান্ড রাইট অফ, সেটাও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। তাহলে এই যে আপনার স্ট্রেসড অ্যাসেট যেটাকে রিকগনাইজ করা হচ্ছে, তাহলে সেইটাকে কিভাবে একটা শৃঙ্খলার মধ্যে আনবে সেইটার চেষ্টা করতে হবে। যেটা আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট আপনি দেখেছেন 2023-তে যে অ্যামেন্ডমেন্ট এনেছে, যেটা আমরা অলওয়েজই বলে আসছি যে বোর্ড এন্ড ম্যানেজমেন্টের সেপারেশন রাখতে হবে। কিন্তু সেই বোর্ড এন্ড ম্যানেজমেন্ট সেপারেশন না থাকার কারণে আমরা অলওয়েজ দেখেছি আপনি আইডেন্টিফাই করতে পারবেন অমুক ব্যাংক অমুক ফ্যামিলি, অমুক ব্যাংক অমুক ফ্যামিলি, যেটা একটি পরিবার থেকে 4 জন পর্যন্ত হতে পারতো,
যেটা এই 2023-এর অ্যামেন্ডমেন্টে বলেছে 3 জন, সেটা কখনোই হতে পারে না। আপনি যে কোনো ডেভেলপ ইকোনমিতে আপনি দেখবেন যে এক ফ্যামিলি থেকে একজনের বেশি হয় না। আরেকটা যেটা হলো যে শেয়ার হোল্ডার থেকে আপনার যারা ব্যাংক রান করে সেখানে নট মোর দেন 30%, জেনারেলি 70% আসে হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, যারা এফিশিয়েন্ট, ইকুইপ, যারা রান করবে বোর্ড, যারা প্রপার পলিসি সিদ্ধান্ত দিবে, এবং সেভাবেই কিন্তু বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের সেপারেশনটা হয়। এবং সেটা যদি থাকতো আমাদের এই আজকে বাংলাদেশের যে আমাদের ব্যাংকিং সেক্টরে যে একটা খারাপ অবস্থা আমরা দেখছি, সেটা কিন্তু হতো না। আমরা দেখেছেন যে কর্পোরেট গভর্নেন্স কোড 2018 যেটা, যেখানে স্পেসিফিকলি বলাও আছে, সেটাও কিন্তু ফলো করা হচ্ছে না। তাহলে আমার কাছে যেটা মনে হয় যে নতুন যে গভর্নমেন্ট আসছে, অনেকগুলি চ্যালেঞ্জ আছে, তারা প্রায়োরিটি বেসিস ওয়ান বাই ওয়ান সেই চ্যালেঞ্জগুলিকে ফেস করবে এবং সাথে সাথে এক একটা রাইট ডিরেকশন দিবে, যেটা ফলো করলে আমরা আবার হয়তো রাইট ট্র্যাকে চলে আসবো। ধন্যবাদ ব্যারিস্টার এ মাসুম, আপনি অত্যন্ত সুন্দরভাবে আসলে বুঝিয়ে বললেন। ডক্টর সাইম আমির ফয়সাল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? স্পষ্ট শুনতে পাচ্ছি। জি, আগামী আসন্ন ইন্টারিম গভর্নমেন্ট এবং পরবর্তীতে যেই গভর্নমেন্ট আমরা পেতে চলেছি, তাদের সামনে আসলে রপ্তানির কি কি চ্যালেঞ্জ থাকতে পারে বলে আপনি মনে করছেন, এবং সামগ্রিকভাবে অর্থনীতি কি চ্যালেঞ্জের মুখে পড়বে, নাকি সেটা আমরা আসলে সম্ভাবনাময় হিসেবে দেখতে পাবো বলে আপনার মনে হচ্ছে এই মুহূর্তে? ধন্যবাদ। আমাদের সম্মানিত সহযোগীদেরকে আমার সালাম রইল। দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি সর্বপ্রথম যারা আজকে নিরীহ প্রাণ, যাদের রক্ত ঝরেছে এবং যারা শাহাদাত বরণ করেছে, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছে। বর্তমানে আপনি দেখবেন যে বাংলাদেশে কিন্তু একটি ত্রিমুখী একটি অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। একটি হচ্ছে ভয়াবহ একটি মূল্যস্ফীতির একটি তীব্র চাপ, তার পাশাপাশি আমাদের এক্সচেঞ্জ রেট ভলাটিলিটি, যেমন এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের রিজার্ভ কিন্তু সম্পূর্ণভাবে আজকে কিন্তু $15 বিলিয়ন নিচে কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু এসে পৌঁছে গেছে। এমন একটি বাস্তবতার সাথে আপনি সংযোজন করছেন বাংলাদেশে ব্যাংকিং খাতে একটি ভয়ানক দুর্নীতি, একটি বহিঃপ্রকাশ কিন্তু আজকে একটা খণ্ডচিত্র আমরা বিগত দিনে আমরা দেখতে পেরেছি। আপনি দেখেন আমাদের সম্মানিত সমালোচক একটা কথা বললো যে আমাদের নন পারফর্মিং লোন অন্তত পক্ষে প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো কাছাকাছি বর্তমানে রয়েছে। আমাদের পুরো ব্যাংকিং সেক্টরে কিন্তু 16 লক্ষ কোটি টাকা কিন্তু বর্তমানে ব্যাংকিং সেক্টরে কিন্তু আমানতকৃত অর্থ রয়েছে। এর ভিতরে দেখা যায় যে যখন 2 লক্ষ কোটি টাকা মন্দারিন হিসাবে ক্লাসিফিকেশন হয়ে যায়, এটা কিন্তু একটি এক্সট্রিমলি ওভারওয়েলমিং কিন্তু একটা পার্সেন্টেজ, অ্যাবাভ 10%। তো এটা একটি সংখ্যার জায়গা। আর দ্বিতীয় যে সংখ্যার জায়গা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আপনি দেখেন আন্ডার পারফর্মিং লোন তখনই বলা হচ্ছে যখন একদম এই অর্থটাকে জনগণের অর্থ, আমানতকারীর অর্থ একদম গায়েবী করে ফেলছে, তখন আমরা বলছি সেটা হচ্ছে নন পারফর্মিং। কিন্তু আপনি যদি ডিস্ট্রেস লোনের কাতারে যদি আপনি দেখেন, এটা কিন্তু এই সূত্র আমার তথ্য সূত্রে, এবং আমরা বর্তমানে বাংলাদেশ ব্যাংকের এবং রিস্ক ম্যানেজমেন্ট অডিট কমিটির কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা তাদেরকে অবগত করেছি। ডিস্ট্রেস লোন কিন্তু বর্তমানে বাংলাদেশে অন্তত পক্ষে 5 লক্ষ কোটি টাকা, অর্থাৎ বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের সমগ্র 16 লক্ষ কোটি টাকার ভিতরেই দেখা গেল যে 5 লক্ষ কোটি টাকা কিন্তু অলমোস্ট আন্ডার পারফর্মিং লোনের কাতারে কিন্তু পৌঁছে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো যেই দেশে আপনার রিজার্ভের সংকট রয়েছে, যেই দেশে আপনার মূল্যস্ফীতির তীব্রতা কোনোভাবেই কমিয়ে আনা যাচ্ছে না, বিশেষ করে অবৈধ এই সিন্ডিকেট গুলোর কারণে যারা আসলে দেশের মানুষের অর্থ লুণ্ঠন করেছে, আমি তাদেরকে সর্বপ্রথম আমি আহ্বান জানাবো, এই যে যারা ব্যাংকিং ডিফল্টার যারা রয়েছে, এরা তো আসলে অনিচ্ছাকৃত অনেক ডিফল্টার আছে, আমি তাদের উদ্দেশ্যে আমি বলছি না, আমি বলছি যারা ইচ্ছাকৃতভাবে জনগণের অর্থ নিয়ে যারা আত্মসাৎ করেছে, তাদেরকে সর্বপ্রথম বিচারের আওতায় আনতে হবে। যদি আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা, আর্থিক খাতটাকে এবং ব্যাংকিং খাতটাকে যদি আমরা সত্যিকার অর্থে আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন ভাবে যদি আমরা মেরামত করতে চাই, দেশের অর্থটাকে যদি আমরা অর্থনীতিকে যদি আমরা বাঁচাতে চাই, বাংলাদেশি টাকাটাকে মূল্যটা সর্বপ্রথম আমরা ডলারের বিপরীতে কিন্তু আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি যদি আমরা না অর্জন করতে পারি, দেখেন বিগত 2 বছরে আমাদের যে $1 বিপরীতে যে 90 টাকার যে বিনিময় হার ছিল, আজকে সেটা 120 টাকা থেকে 125 টাকা খোলা বাজারে এসে পৌঁছেছে। যেই লোক আমদানি করতো 90 টাকা দিয়ে আমদানি করতে পারতো, তার আজকে আমদানি করতে হচ্ছে 125 টাকা। এখন ভবিষ্যতে যদি আমদানি করতে হয় এটা আপনার 150 টাকা দিয়ে, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি বাংলাদেশ কিন্তু সম্পূর্ণভাবে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো কিন্তু ভেঙে পড়ার একটি সম্ভাবনা আছে। তো বাংলাদেশে যারাই ক্ষমতা নিবে, দেখেন আজকে আমরা সরকার পতন করেছি,
ভালো কথা, সবই মানলাম, এবং শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি ছিল সেটার প্রতিফলন হয়তো ঘটেছে, কিন্তু এখনো কিন্তু আমাদের অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু আমরা তার ধারের কাছে কিন্তু আমরা পৌঁছতে পারি নাই। বর্তমানে এই যে ত্রিমুখী একটি একটি সংকট বর্তমানে বাংলাদেশে বিরাজ করে, দেখেন বাংলাদেশের যদি আপনি গ্রোস এক্সটার্নাল লোন দেখেন, যেটা আমাদের বৈদেশিক ঋণ, এটা কিন্তু গ্রোস ডেট কিন্তু $100 বিলিয়ন কাছাকাছি। আজকে প্রতি মাসে কিন্তু আমাদের বৈদেশিক ঋণ পরিশোধ করতে যেয়ে কিন্তু আমাদের বাংলাদেশের সরকার কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। আমাদের যেটা আমদানি যেটা ছিল প্রতি অর্থ বছরে আমদানি ছিল আমাদের 80 থেকে 82 বিলিয়ন মার্কিন ডলার, সেটা আমরা কমিয়ে এনে $60 বিলিয়ন আনতে আমরা সক্ষম হয়েছি, সেটাকে সাধুবাদ জানাচ্ছি। তারপরে বলতে হচ্ছে আমাদের কিন্তু রপ্তানি কিন্তু প্রবৃদ্ধি ঘটছে না, এটাও কিন্তু বাস্তবতা। এবং বর্তমানে যে নৈরাজ্য বাংলাদেশে চলছে, গতকালকে উত্তরাতে আপনি ওপেন ডেতে রাতের বেলায় ঘোষণা করে যে ডাকাতি হচ্ছে, সারা বাংলাদেশের লুটপাট নৈরাজ্যের একটি অবস্থা। এখন যদি আমরা আইনের শাসন যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, বাংলাদেশের মূল্যস্ফীতি বলেন, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বলেন, আমি অনেক আশঙ্কার একটি জায়গা থেকে আমি বলছি যে আমাদের অর্থনীতি কিন্তু ধসে পড়ার একটি সম্ভাবনা আছে। ইন্টারিম গভর্নমেন্ট আসুক, কেয়ারটেকার গভর্নমেন্ট আসুক, যেই আকারের স্ট্রাকচারটা আসুক না কেন, বাংলাদেশের সাধারণ মানুষের যে চাহিদাটা, যে যৌক্তিক যে দাবিটা, যে মর্যাদা, সমতা, অর্থনৈতিক মর্যাদা, ফাইন্যান্সিয়াল ডিগনিটি যদি আমি অর্জন না করতে পারি, এই পতন কিন্তু আলটিমেটলি কিন্তু ব্যর্থতার দিকে জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারে, এটা আমি আশঙ্কা করছি। তো এখন পলিটিক্যাল অবজেক্টিভ হয়তো আপনার ফুলফিল হয়েছে, অবশ্যই পলিটিক্যাল অবজেক্টিভ যেটা গণ অভ্যুত্থানই বলা যায়, সেটা হয়তো ফুলফিল হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে অর্থনৈতিক যে রিফর্ম গুলো দরকার, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা অর্জন করতে পারি নাই। এবং একই সাথে আপনি দেখেন বাংলাদেশের যে ক্যাপিটাল মার্কেটটা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে, সেখানে যেই আকারে গড়মিল হয়েছে, যেইভাবে দরপতন হয়েছে, মানুষের পুঁজি সঞ্চয় সবকিছু কিন্তু বিলীন হয়ে গিয়েছে। অলমোস্ট অনেকগুলো প্রতিষ্ঠান, যেটা স্বনামধন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে, যাদের প্রায় 25-30% 40% কিন্তু একদম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে তাদের অর্থ, তাদের সঞ্চয়। এখন বাংলাদেশের মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ, যাদের আপনি দেখেন বাংলাদেশে এই 14,40,00,000 ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এই 14,40,00,000 ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে 9 কোটি ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট রয়েছে মাত্র 5,000 টাকার নিচে। তো আপনি বুঝতেই পারছেন বাংলাদেশের অর্থনীতি কিন্তু একটি অলিগার্কিক একটা সিস্টেমে কিন্তু নির্মাণ করা হয়েছিল। যারা বেনিফিশিয়ারি হয়েছে, আজকে সরকারের পলিটিক্যাল লিডারশিপদের ধরা হচ্ছে, আজকে ব্যবসায়িক যারা দুর্নীতিবাজ যারা রয়েছে, যারা দেশের মানুষের রক্ত চুষে খেয়েছে, তাদেরকে জোরালো ভাবে আমি বলেছি, যেই সরকারে আসুক, রাষ্ট্রযন্ত্রের সকলের প্রতি আমার বিনীতভাবে আহ্বান থাকবে, এরা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমের ক্যান্সার সেল, এরা ম্যালিগনেন্ট সেল, তাদেরকে বিচারের আওতায় আনতে। এরা যে দেশের ক্ষতি করেছে এবং অধিকাংশ অর্থ যারা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা যারা দেশ থেকে পাচার করেছে, তাদেরকে সর্বপ্রথম বিচারের আওতায় আনতে হবে। তো আমি শিক্ষার্থীদের কাছে, ইন্টেলিজেন্সিয়া কমিউনিটির কাছে, আমি সাংবাদিকদের কাছে আমি বিনীতভাবে, আজকে আমাদের দুই সম্মানিত সমালোচক আছে, আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের যারা ফাইন্যান্সিয়াল ক্রাইমের সাথে যারা জড়িত ছিল, তাদেরকে যদি বিচারের আওতায় না আনতে পারি, এই অর্থ যদি আবার ব্যাংকিং সেক্টরের কাছে, অর্থাৎ জনগণের অর্থ যদি জনগণের কাছে যদি ফেরত না আনতে পারি, তাদের ব্যক্তি সম্পত্তি এবং তাদের ব্যবসায়িক সম্পত্তি যদি বাজেয়াপ্ত করে, জাতীয়করণ করে যদি আমানতকারীর কাছে না পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের এই অর্থনীতি কিন্তু মেরামত করা সম্ভব না। আজকে আমরা শুনতে পাচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্টে হয়তো প্রফেসর ইউনূস আজকে 8টার দিকে হয়তো আজকে শপথ গ্রহণ করতে পারে। আমার কথা হচ্ছে যে অর্থনৈতিক যে সংকটগুলো, সেই সংকটগুলো কিন্তু মেরামত করতে গেলে ডক্টর ইউনূস কিন্তু একা করতে পারবে না। এখানে রাষ্ট্রযন্ত্রের সাপোর্ট লাগবে, বিউরোক্রেসির সাপোর্ট লাগবে, পুলিশের সাপোর্ট লাগবে, বাংলাদেশের মিলিটারির সাপোর্ট লাগবে, এবং সব থেকে আমাদের বাংলাদেশের যে সূর্য সন্তানরা, যেটা আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা, যারা আমি মনে করি এই পলিটিক্যাল এলিমেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে, কোন রাজনৈতিক মহল, কোন রাজনৈতিক দল যাতে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনের ফসল যাতে হাইজ্যাক করতে না পারে, আমি সকলকে আমি দৃঢ়ভাবে আমি এই বিষয়টি আমি আহ্বান জানাচ্ছি। ডক্টর সাইম আমির ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও ফিরবো। তার আগে একটা প্রশ্ন রাখতে চাই জনাব খোরশেদ আলমের কাছে। চায়নার সাথে ব্যবসার ক্ষেত্রে আমরা কি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি কিনা এই মুহূর্তে, যেহেতু সরকার পতন হয়েছে, আগের সরকারের 15 বছরের সরকারের পতন হয়েছে, এবং আসন্ন যেসব ইন্টারিম গভর্নমেন্ট এবং এরপরে আসন্ন গভর্নমেন্টের কাছ থেকে আমরা আসলে চায়নার সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি কিনা এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। এখানে বলতে গেলে আমাকে একটু বলতে হবে আর কি। দেখেন, চায়না কিন্তু বাংলাদেশে যথেষ্ট তারা ইনভেস্ট করেছে। আপনি যতগুলো দেখবেন যে প্রজেক্টগুলো হয়েছে,
যেসব, এগুলো কিন্তু সব চাইনিজ বিনিময়ের কারণে হয়েছে। এখন চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা আগে ভালোই ছিল, কিন্তু শেষের দিকে তাদের আস্থাটা একটু কমে নড়বড়ে আসছিল, হয়ে গিয়েছিল। একটু কমে গিয়েছিল। সেটা আমি মনে করি আমাদের নীতি ভুলের জন্য। আমরা কিছু জিনিস চেঞ্জ করাতে এদের মনে একটা সন্দেহ এসে গেছে যে নীতিগত ত্রুটির কথা বলছেন। জি, নীতিগত ত্রুটির জন্য। মানে আপনার সঙ্গে আমার একটা চুক্তি হচ্ছে বা করব, আপনাকে কমিটমেন্ট দেওয়া, আমি আবার আরেকটা রাস্তায় চলে গেলাম, তখন তো আপনি আমাকে আস্থাটা হারাবেন, বিশ্বাস কম করবেন। যার জন্য হয়তো তাদের ভিতরে এরকম একটা জিনিস এসেছে যে এখানে আমরা হয়তো ভবিষ্যতে আমরা কন্টিনিউ করতে পারবো কিনা। আচ্ছা, তবে ইনভেস্টমেন্ট করা আছে। এখন যে জিনিসটা হলো, আমার মনে হয় যে যেহেতু এখানে ইনভেস্টমেন্ট করা আছে, তাদের যে লোনগুলো আছে এগুলো তো রিকভারি করতে হবে, তাদের ফেরত নিতে হবে। এগুলোর জন্য তারা আগায় আসবে। আমি মনে করি যে তারা যে সরকার আসবে, পরবর্তী সরকার, তাদের সঙ্গে চায়নার সঙ্গে ভালো সম্পর্ক হবে এবং ব্যবসা বা যে কোনো সুযোগ সুবিধা দরকার হয়, আমার মনে হয় আগের চেয়ে আরও ভালো সুযোগ সুবিধা চায়না বাংলাদেশকে দিবে। আচ্ছা, এটা আমি মনে করি যে আমার ধারণা আর কি, যে তাদের মনের ভিতরে ওরকম কোনো আতঙ্ক নাই যে না আমরা একদম শেষ হয়ে যাব। ইনভেস্টমেন্ট করেছে, তারা আরও হয়তো আগাবে এবং আমাদের সহযোগিতা করবে যে কোনো বিষয়ে। আচ্ছা, আমি এখানে আপনার সাথে একটু যুক্ত করতে চাই যে আমরা তো এই পর্যন্ত চায়নার কাছ থেকে সুবিধা নিয়েছি, চায়নার থেকে সবকিছু রপ্তানি করছি, কিন্তু চায়নাকে আসলে কিছু দিতে পারছি না, বা চায়নার আসলে বাংলাদেশ থেকে কিছু প্রয়োজন হচ্ছে না। এটি কিন্তু আমাদের জন্য একটা বড় নেগেটিভ একটা ইমেজ আর কি অন্যান্য দেশের কাছে, যে আমরা চায়নার থেকে অলমোস্ট সব প্রোডাক্ট আনছি, আমদানি করছি, কিন্তু রপ্তানির ক্ষেত্রে আমরা চায়নার সাথে পাল্লা দিতে পারছি না। চায়না কিন্তু আমাদের কাছ থেকে সেই পরিমাণে কোনো সুবিধাও নিচ্ছে না আমরা যেটা দিতে চাই। এই ক্ষেত্রে কি বলবেন আপনি? এইটার উন্নতির কোনো পথ দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি কি দিয়ে আপনাকে বুঝাবো? আমি বলি, আমি তো চায়নার সঙ্গে জড়িত, ব্যবসার সঙ্গে জড়িত 1985 থেকে। তো এখন চায়না এরকম একটা দেশ বিশ্বের ভিতরে, আমি বলতে পারি কোনো একটা দেশ আপনি তুলনা করতে পারবেন না। আমি আপনাকে আগে বলেছিলাম যে একটা সুই থেকে আরম্ভ করে একটা প্লেন পর্যন্ত তারা বানাতে পারে। তো যেখানে মনে করেন যে আপনার ঘরের খাদ্য সব আছে আপনার কাছে, যা দরকার আপনার সংসারের জন্য যা দরকার সবই আপনার নিজের কাছে আছে। এখন আপনি আমার থেকে কীভাবে নেবেন, নিয়ে কি করবেন? আমি যে এক্সপোর্ট করব, কি জিনিসটা করব তার কাছে একটু ভিন্ন কিছু কি বলেন আপনি? আমি তো বললাম যে তাদের এরকম কোনো জিনিস নাই যে তারা না বানায়। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে না এই জিনিসটা তারা বানায় না, সেটা আপনার কাছ থেকে নিবে। যেমন তাদের এখন কিছু দরকার হয়, মনে করেন চিংড়ি মাছ বা এই ধরনের যেসব মাছ বা কৃষি কিছু তারা করে, তারা কিছু কিছু জিনিস এখন কমাই দিয়েছে, যেহেতু তাদের এখন লেবার কস্টটা বেড়ে গেছে। ওগুলা কিছু বন্ধ হচ্ছে। যেমন আমি বলতে পারি, যেমন আপনার আমাদের বস্ত্র খাতের জন্য যেমন ওদের বেডশিট তৈরি করতো, এগুলো এখন কমাই দিয়েছে। এগুলা টেরি টাওয়েল কিছু জিনিস আমাদের এখান থেকে যাবে, কিন্তু সব জিনিস যে আপনি তাদের কাছ থেকে দিতে পারবেন এই চিন্তাটা করা ঠিক হবে না। আপনি বুঝতে হবে যে ওনারা সাফিসিয়েন্ট। আমি আপনার কাছ থেকে ইম্পোর্ট করব, আমার যদি থাকে আমি কেন করব? আপনি বলেন, আমাকে যুক্তি দেখান। আপনার ঘরে সব আছে, আপনি আবার কেন যাবেন বাজারে আবার মার্কেট করতে? তো সমস্যা হচ্ছে এটা যে ওটা আমাদের চেয়ে অনেক আগে। চায়না তো ধরেন উন্নতি হয়েছে, ধরেন আরও আমার মনে হয় 81 পর থেকে তারা কাজ শুরু করেছে। তো এখন তাদের যা আছে, তারা কি করেছিল জানেন? তারা বলেছিল যে এক সময় বিশ্বের যারা পরাশক্তি আছে তারা হয়তো এক সময় চায়নাকে চেপে ধরবে। তখন তাদের কাছে যেমন বাইরে কোনো জিনিস কিনতে না হয়, যার জন্য তারা প্রতিটা জিনিসে নিজেদের উৎপাদনে নিয়ে আসছে। এরকম কোনো জিনিস নাই যারা উৎপন্ন না করে। অতএব আমরা আমাদের কাছ থেকে যে জিনিসগুলো নিচ্ছে, তারা এগুলো আমাদের খুশি করার জন্য কিছু জিনিস নিচ্ছে, যে ঠিক আছে গার্মেন্টসের কিছু আইটেম দেন, কিছু মৎস্য জাতীয় জিনিস দেন, এই ধরনের হতে পারে। কিন্তু সত্যিকার অর্থে ওইভাবে তারা করতে পারবে না যদি আমরা বলি। এটা আমরা ভুল তথ্য দিতে চাই না। তবে চায়নাতে যে সাফিসিয়েন্ট তাদের জিনিস আছে, অতএব আমাদের দরকার নেই। কিছু জিনিস তারা আমাদের সহযোগিতা করার জন্য নিতে পারে। তবে একটা কথা আমি আপনাকে বলি, যে চাইনিজরা কিছু নিচ্ছে না, তো চাইনিজরা আমাদের অন্যভাবে অর্থনীতির কিছু উন্নতি করতেছে কীভাবে? চায়না থেকে কিছু গার্মেন্টস জাতীয় প্রোডাক্ট এক্সপোর্ট হতো সরাসরি আমেরিকা, ইউরোপে। তো ওইখান থেকে তাদের কিছু বাইন্ডিং থাকার ফলে, এম্বার্গো থাকার পরে কিছু চাইনিজ ফ্যাক্টরি বাংলাদেশে চলে আসছে। তারা বাংলাদেশে এই ফ্যাক্টরিটা করেছে, এই মালগুলা গার্মেন্টসগুলো তারা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতেছে। এইটাই কিন্তু আমাদের একটা দেওয়া। আপনি যদি বলেন যে আমার কিছু আপনি আমার কাছে ডিরেক্টলি নেন নাই, কিন্তু সে কিন্তু আমার জিনিসটা বিক্রি করে দিচ্ছে। জি জি, এটা কিন্তু আমরা তো চায়না থেকে সহযোগিতা পাচ্ছি। জি, ধন্যবাদ। জনাব এ এম মাসুম, আমি আপনার কাছে একটু জানতে চাই, এই যে
এখন যে এই সংকটাপন্ন অবস্থা চলছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারগুলো আসলে মানুষজন ফলো করছে না, এবং কোনো সরকার এখনো পর্যন্ত গঠন হয়নি, যেটা আজকে রাতে হওয়ার কথা। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন দেশে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে, এবং বিভিন্ন পুলিশ স্টেশন বলেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেল বলেন, প্রচণ্ড পরিমাণে লুটপাট হয়েছে। তো এইগুলো রিফর্ম করার জন্য ব্যাংক থেকে এখন কোনো সুবিধা পাওয়া সম্ভব কিনা? আমরা যেহেতু জানি যে ব্যাংকের অবস্থা বেশ সংকটাপন্ন, তো এই ক্ষেত্রে আসলে ব্যাংক লোনটা আমরা কিভাবে পেতে পারি, এবং কি কি সুবিধা নেওয়া যেতে পারে ব্যাংক খাত থেকে? আচ্ছা, আমি বিফোর কাম টু দিস পয়েন্ট আমি একটু অ্যাড করে আসি, ওনার সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি চায়না ইস্যুতে। যেমন চায়নাতে ধরেন আমাদের কিন্তু ইম্পোর্ট 20 to 25 billion ডলারের মতো আমরা ইম্পোর্ট করি, তার এগেনস্টে আমাদের এক্সপোর্ট অনলি $1 billion অ্যারাউন্ড। কিন্তু চাইনিজ যদি আপনি দেখেন, ইটস এ হিউজ মার্কেট। ওদের যেমন আপনি $10 billion মতো ওরা ইম্পোর্ট করে খুব হাই কোয়ালিটি গার্মেন্টস ইউরোপ থেকে। সেই হাই কোয়ালিটি গার্মেন্টস কিন্তু আমরা যদি এখানে কোয়ালিটি মেনটেন করতে পারতাম, আমরা কিন্তু সেটা করতে পারতাম, দিতে পারতাম। আবার আপনার যে ওয়েস্ট চায়নার যে ট্রেড ওয়ার চলছে, সেখানে কিন্তু একটা হিউজ আমাদের জন্য পার্সপেক্টিভ ডেভেলপ হয়েছে। সেটা হলো যে এই আমরা যদি একটু ফিসকাল ইনসেন্টিভ তাদেরকে প্রোভাইড করতাম, এবং তাদের সাথে যদি আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতাম, যেটা আমরা আপনি দেখেছেন যে ইন্ডিয়ার সাথে আমাদের সিপার একটা কথা, তো সেই রকম যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতো, তাহলে কিন্তু ওখানে আমাদের যেই ফ্যাসিলিটিস যা আছে সেটা দিয়েও একটা রাফলি একটা রিসার্চ থেকে আসছে যে অ্যারাউন্ড 25 to 30 বিলিয়নের মতো আমরা এক্সপোর্ট করতে পারতাম। তাহলে একটা হিউজ সম্ভাবনা আছে। এবং আপনি দেখেছেন যে ব্রিক্সের যে নতুন যে ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, তারাও কিন্তু সেখান থেকেও কিন্তু আমরা হিউজ অ্যামাউন্টের লোন নিচ্ছি এবং চাচ্ছি, এবং তারাও কিন্তু দিচ্ছে। যেমন আমাদের 20 বিগ মেগা প্রজেক্ট যেগুলি, সেখানে কিন্তু চায়নার একটা বাইলেটারাল যে লোনগুলি, সেখানে কিন্তু একটা হিউজ কন্ট্রিবিউশন আছে। তাহলে এখন যে নিউ গভর্নমেন্ট, তাদের কাছে আমাদের এক্সপেকটেশন থাকবে যে আমাদের তাদের সাথে কিভাবে খুব ভালো রিলেশনশিপ বা বাইলেটারাল রিলেশনশিপ ডেভেলপ করে আমাদের এই ট্রেড ডিফিসিটটাকে কিভাবে কমানো যায়, সেই জায়গায় চেষ্টা করতে হবে। এবং নিউ ইনভেস্টমেন্ট কিভাবে বাংলাদেশে আনা যায়, তাদেরকে ফিসকাল ইনসেন্টিভ প্রোভাইড করে, যেটা না হলে আদারওয়াইজ তারা আসবে না, সেই জিনিসটা চেক করতে হবে। আরেকটা যেটা হলো যে আপনার যেটা আপনি বলছেন যে এখন আজকে যদি আপনি দেখেন, বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার আছে যে 1 লাখ টাকার উপরে কোনো ব্যাংক থেকে টাকা উঠানো যাবে না। তার মানে সিচুয়েশনটা কোথায় চলে গেছে। তো সেই জায়গায় তো ধরেন যখন রেগুলার গভর্নমেন্ট আসবে, তারপরে যে ফাইন্যান্সিয়াল যেই আমাদের অবস্থার যেই পরিবর্তন যেটা হবে, তার উপরে ডিপেন্ড করবে আপনার লোন কারা নিচ্ছে এবং কারা দিচ্ছে। যেমন আমি যদি গভর্নমেন্ট আমাদের যে ব্যাংকগুলি আছে, কথার কথা যদি টোটাল যেই এনপিএল এর কথা তারা বলছে, সেটা যদি ধরেন 1,65,000 বা 70,000 crore টাকা ধরে অ্যাকর্ডিং টু ব্যাংকের হিসাবে, তাহলে সেখানে প্রায় 85,000 crore টাকাই হলো গভর্নমেন্টের 5-6টা ব্যাংক থেকে। যেমন জনতা ব্যাংকের নন পারফর্মিং লোন 30,000 কোটি টাকা, অগ্রণী ব্যাংকের 20,000 কোটি টাকা, আপনার কি বলে সোনালী ব্যাংকের প্রায় 14,000 কোটি টাকা, রূপালী ব্যাংকের 10,000 কোটি টাকা। তো এই যে এত হিউজ অ্যামাউন্ট, যেখানে আমাদের পিও 1972 দ্বারা আপনার অ্যাক্ট 26 এর যেখানে স্পেসিফিক বলা আছে কিভাবে আপনি বোর্ড অফ ডাইরেক্টরস হবে যারা, এবং তাদের রোল হবে, তাদের প্রি রিকোজিট কোয়ালিফিকেশন কি হবে, তাদের অ্যাকাউন্টেবিলিটি কি হবে, এই জিনিসগুলি যখন গভর্নমেন্ট ব্যাংকে একেবারেই ফলো করা হয় না, তারা ওই পার্টি অ্যালায়েন্স হয়ে ওই জায়গায় বোর্ডে আসে। আবার এদিকে হলো ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে প্রাইভেট ব্যাংকগুলিতে আসে, যার ফলে আমাদের যখন রুল অফ লটা বা গভর্নেন্সটা যখন ভেঙে যায়, তখন আপনি এই অ্যাকাউন্টেবিলিটির ইস্যুটা আর তখন প্রায়োরিটি পায় না। সেই জন্য আপনাকে ইন্টারন্যাশনাল যে প্র্যাকটিস আছে, যেটা অলরেডি বলা হয়েছে, বিভিন্ন জন বলেছে যে অবশ্যই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে একজনের বেশি কোনোভাবেই কোনো ফ্যামিলি থেকে আসতে পারবে না, এবং বোর্ড অফ ডাইরেক্টরস অবশ্যই 70 to 80% আসতে হবে আপনার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস, এবং তাদেরকে নিতে হবে। যেমন অন্যান্য দেশে আপনি দেখবেন ডাইরেক্টরস ইন্ডেক্স করা হয়,
সেই ডাইরেক্টরস ইন্ডেক্সে থাকে, তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী তাদের একটা লিস্ট থাকে, এবং এই ডাইরেক্টরসদেরকে আবার পরীক্ষা দিতে হয়, ট্রেনিং দিতে হয়, তারপরে আবার অ্যাট দি এন্ড তাদের অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করা হয়। তাহলে সেইটা যদি করেন আপনি, আর এই আমাদের যে ছোট্ট 450 ইকোনমির বিলিয়নের ইকোনমিতে যদি আপনার 61 থেকে 67 ব্যাংকস বা 34 নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এইটার নেসেসিটি আছে কিনা, এখানে পেইড আপ ক্যাপিটাল যেমন আমাদের 500 কোটি টাকা, আপনি যেমন ধরেন যদি ব্যাংক অফ ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর ধরেন, এর আপনার যেটা অ্যাসেট ধরা হয় $333 বিলিয়ন, আপনার ব্যাংক অফ চায়নার তাদের অ্যাসেট ধরা হয় $4 ট্রিলিয়ন। অথচ বাংলাদেশে যদি হাইয়েস্ট আপনি বড় ব্যাংক যদি টাচ করেন, সোনালী ব্যাংক, সেটাও 15 বিলিয়নের উপরে যাবে না। তাহলে ব্যাংকের ইনভেস্টমেন্ট যেটা আমরা দেখি আমাদের টোটাল ইকোনমি বেস হলো ব্যাংক ইনভেস্টমেন্ট টু জিডিপি, সেটাও কিন্তু 40% ক্রস করে না। তাহলে আপনাকে যেটা করতে হবে, একটা শৃঙ্খলা, একটা ডিসিপ্লিন এবং ওভারঅল ইকোনমি কিভাবে চলতে হবে সেইটার একটা প্রপার গাইডলাইন এবং অ্যাকর্ডিং টু দ্যাট আপনাকে ফাংশন করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার এম মাসুম। ডক্টর সাইম আমির ফয়সাল, আমি আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাচ্ছি যে শ্রীলঙ্কার কিন্তু আমরা কয়েক বছর আগে দেখেছিলাম, মানে খুব খুব বেশি সময় না, বাংলাদেশের যে গণ অভ্যুত্থানটা আমরা এই মুহূর্তে দেখলাম, শ্রীলঙ্কারও একই অবস্থা হয়েছিল এবং খুব ভঙ্গুর অর্থনৈতিক প্রেক্ষাপটে হয়েছিল। তো সেখান থেকে কিন্তু শ্রীলঙ্কা আজকে ঘুরে দাঁড়িয়েছে। তো সেই শিক্ষা থেকে আমরা আসলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে কি কি অ্যাপ্লাই করতে পারি, আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে? একটা জিনিস মনে রাখতে হবে যে শ্রীলঙ্কার অর্থনীতি যে ঘুরে দাঁড়িয়েছে সেটা কিন্তু আসলে সঠিকভাবে বলাটা ঠিক হবে না। এই কারণে আমি বলছি, দেখেন ধরেন না, আমি যেটা মিন করেছি সেটা হচ্ছে যেই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা ছিল সেটা থেকে ঘুরে দাঁড়িয়েছে। অ্যাবসলিউটলি রাইট, কিন্তু আমি যেটা বলছি যে মূল্যস্ফীতির যে দাম, আপনি ধরেন একটা কোকোনাটের দাম, যে কোকোনাটের একটা ডাবের দাম যেটা ছিল 100 টাকা, সেটার দাম যখন হয়েছে 222 টাকা, 222 টাকার পরে যখন 222 থেকে 225 টাকায় গিয়েছে, সবাই বলেছে যে মূল্যস্ফীতি 70% থেকে কমে এসে এখন মাত্র 5%-এ এসে পৌঁছে গেছে। কিন্তু অগ্রিমে যে 2 বছরে যদি মূল্যস্ফীতি দেখেন, সেভাবে কিন্তু মূল্যস্ফীতিটা কমে আসতে পারেনি। এটা হচ্ছে মানে শ্রীলঙ্কার বাস্তবতা। তারপরে বলা যায় যে শ্রীলঙ্কার অর্থনীতি তুলনামূলকভাবে যেই মন্দার অবস্থা দিয়ে যাচ্ছিল সেখান থেকে তুলনামূলকভাবে, বিশেষ করে মানে কোভিড এর পরবর্তী শ্রীলঙ্কার ইকোনমির সাইজ কিন্তু বাংলাদেশের চেয়েও কিন্তু অনেকটুকু ছোট এবং মোস্টলি কিন্তু ট্যুরিজমের উপরে নির্ভরশীল। যখন কোভিড এর কারণে তাদের ফরেন আর্নিংস এর যে মানে সোর্সটা সেটা যখন কমে আসে, তখন কিন্তু শ্রীলঙ্কার অর্থনীতি ধসে পড়ে, যেটা হচ্ছে একদম বাস্তব চিত্রটা। আর বাংলাদেশের যে বাস্তবতাটা সেটা হচ্ছে বাংলাদেশে ওভারহল, একটা ম্যাসিভ ওভারহল বাংলাদেশের বর্তমানে প্রয়োজন। আপনার ক্যাপিটাল মার্কেট থেকে, ইন্স্যুরেন্স সেক্টর থেকে, ব্যাংকিং সেক্টর থেকে, এবং যত যারা দুষ্কৃতকারী যারা রয়েছে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, তাদেরকে অবশ্যই যদি আমরা বিচারের আওতায় আনতে পারি, আমি মনে করি যে দেশের মেরামতে, দেশের অর্থনৈতিক কাঠামোকে মেরামত করার সম্ভাবনা হবে। এখন কতটুকু সম্ভব, বাংলাদেশে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের পলিটিক্স এবং ইকোনমিক্স কিন্তু এক অপরের কিন্তু পরিপূরকের মতো হয়ে কিন্তু কাজ করে। এটা হচ্ছে একদম চলমান বাস্তবতা। আজকে আমাদের মূল্যস্ফীতি বাংলাদেশে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের যে ঊর্ধ্বগতি এবং যে তীব্রতা বর্তমানে রয়েছে, আটা, সবজি, ময়দা, ডিম, সবকিছুর দাম যদি আপনি বিগত 4 থেকে 5 বছরে দেখেন, অলমোস্ট কিন্তু ডাবল হয়ে এসে পৌঁছেছে। এবং ইম্পোর্ট কস্ট যখন আপনার অলমোস্ট 40 থেকে 50% বৃদ্ধি ঘটে যায়, স্বাভাবিকভাবে কিন্তু আমি একজন উৎপাদনকারী, যখন আমার ফ্যাক্টরিতে র মেটেরিয়াল যেটা আমি ধরেন আমি 2 বছর আগে যে হারে আমি আমদানি করে আনতে পারতাম, এখন কিন্তু আমার আজকে কিন্তু 3 গুণ দামে কিন্তু আমদানি করে আনতে হচ্ছে। তার ফলশ্রুতিতে কি হলো, যখন আমি বাজারে আমি আমার পণ্যটা বাজারজাত করছি, তখন কিন্তু আমার কিন্তু মার্কেট রিটেল প্রাইসও কিন্তু আমার সেখানে কিন্তু বৃদ্ধি করে দিতে হচ্ছে। সো দিস ইজ অ্যান আনফরচুনেট রিয়ালিটি, কিন্তু দিস ইজ দি ইকোনমিক রিয়ালিটি অফ প্রেজেন্ট ডে বাংলাদেশ। তো বাংলাদেশের গভর্নর এবং বাংলাদেশের সরকারের সব থেকে প্রথম 2টি বড় চ্যালেঞ্জ থাকবে, সেটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি, অর্থাৎ এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি আমাদের সর্বপ্রথম আনতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার ইনফ্লেশনের আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, যদি সাধারণ মানুষের জীবন জীবিকায় যদি উন্নতি আমরা ঘটাতে চাই। সেটা হবে বাংলাদেশের নতুন সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। আর যে বর্তমানে যে বেকারত্বের হাহাকার রয়েছে, আজকে যুবকরা কেন রাস্তায় নেমে এসেছে, সেটার একটা মূলত কারণ কিন্তু অর্থনৈতিক হাহাকার। আপনার রাজনৈতিক অধিকার হয়তো হরণ হয়েছিল এবং ব্যাপকভাবে হরণ হয়েছিল, বাক স্বাধীনতা ছিল না, কিন্তু যখন আপনার অর্থনৈতিক মর্যাদা একদম শূন্য কোঠায় এসে পৌঁছেছে, সাধারণ মানুষ তখন রাস্তায় নেমে এসেছে, তখন কিন্তু মানুষ একটি বাদ ভাঙা অবস্থানে। এবং আমি চাই
জনাব ডক্টর সাইম আমির ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনফরচুনেটলি আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এই পর্বে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল বর্তমান পরিস্থিতিতে ব্যাংক খাত এবং অর্থনীতি। তো এই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।